সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমরা সপ্তাহান্তে শুক্র এবং শনিবার এই দুটো দিন আপনার সাথে আড্ডা দিতে চলে আসি। তবে আড্ডাগুলো নিছক কোনো খেলার ছলে নয়, বরং প্রত্যেকবারই কিছু একটা বার্তা দেবার একটা চেষ্টা অবশ্যই আমাদের থাকে। লেডিস ক্লাবে বরাবরই নারীরা মিলে একত্রিত হই এবং নারীদের বিষয়ে যদি আরও বেশি করে সোচ্চার না হই তাহলে আসলে এই জায়গাটা, এই আড্ডার মহলটা আসলে কোনো কাজেরই থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন যে দেশব্যাপী তো বটেই, পৃথিবীব্যাপী 16 ডেজ অফ অ্যাক্টিভিজম চলছে, প্রতি বছরই সেটা অ্যারেঞ্জড হচ্ছে। নারী এবং যে কন্যা শিশু যারা আছে তাদের প্রতি যে সহিংসতা হয় তার প্রতিরোধে এই 16 ডেজ অফ অ্যাক্টিভিজম আসলে পুরো দেশব্যাপী চলতে থাকে। সেই সময়টায় আমরা কি নিয়ে কথা বলি? নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, অনেক সময় এটা দেখা গেছে যে তিনি জানেনই না তার প্রতি সহিংসতা হয়েছে। কিছু নারী নিজের অধিকার সম্পর্কে একেবারে সতর্কই নন, তার অধিকার যে ক্ষুণ্ণ হচ্ছে সেই বিষয়েও অনেকে জানেন না এবং অনেকে জেনেও দিনের পর দিন চুপ করে থাকেন এবং সেটা আমাদের দেশীয় কালচারে, আমাদের সংস্কৃতিতে সেটা যেন একটা অভ্যেসের রূপ নিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলা দরকার এবং সেই জায়গা থেকে নারীদের জেগে ওঠার সময় আসলে অনেক আগে এসেছে। আমরা জানি যে আমাদের নারী জাগরণের পথিকৃৎ হিসেবে অবশ্যই বেগম রোকেয়া এবং সুফিয়া কামাল সহ অনেক নারী যারা এই বিষয়ে কাজ করেছেন, তারপরেও তার পথ ধরে আরও অনেক নারী এই পথে এসেছেন এবং নারীদের অধিকার নিয়ে কথা বলার সময়ে তারা অবশ্যই সোচ্চার হয়েছেন। তাই সকল নারীদের জেগে ওঠার জন্যই আজকের বিষয় জেগে ওঠো নারী। চলুন পরিচয় করিয়ে দিই তিনজন মহিষী নারী যারা আজকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলবেন। আমাদের সাথে শুরুতেই আছেন রেখা সাহা, তিনি সম্পাদক, লিগ্যাল এইড উপপরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ। অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ। তার পাশে আছেন কাজী দ্রাক্ষিন্দা জবিন, তিনি সদস্য, লিগ্যাল এইড উপপরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ। স্বাগত জানাই। ধন্যবাদ। এবং সাথে আছেন নুহা চৌধুরী, তিনি একজন লেখক, আপনিও মহিলা পরিষদে আছেন। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। আজকের দিনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে আড্ডার ছলে আর রাখার বিষয় নেই, বরং পুরো পৃথিবীব্যাপী সেই সব বিষয় নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমাদেরও আরও জোরে সোরে কথা বলার সুযোগ আছে। রেখা দিদি, আপনার কাছে এসেই জানতে চাই যে নারীদের জেগে ওঠার এই বিষয়টা এবং 16 ডেজ অফ অ্যাক্টিভিজম এই সম্পর্কে যদি আপনার কাছ থেকে একটু শুনি। অনেক ধন্যবাদ জানাই। আসলে এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবী জুড়েই চলছে কিন্তু আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 16 ডেজ অফ অ্যাক্টিভিজম। এবং এটা খুবই সিম্বলিক যে একেবারে 1960 সনে যদি আমরা যাই তাহলে সেইখানে ডোমিনিকান রিপাবলিকের 3 জন বোন, মিরাবল সিস্টার্স, তারা হচ্ছে যে স্বৈর শাসকের বিরুদ্ধে তারা একটা রাজনৈতিক আন্দোলন করে এবং এই রাজনৈতিক আন্দোলনের ফলে তাদেরকে হত্যা করা হয়। এবং এই দিনটা ছিল হচ্ছে এই 25 নভেম্বর। এবং পরবর্তীতে অনেকগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতিসংঘ 2000 সনে এই 25 নভেম্বরকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে স্বীকৃতি দেয় এবং পরবর্তীতে এটাকে এক্সটেন্ড করে 10 ডিসেম্বর পর্যন্ত নিয়ে যায়। 10 ডিসেম্বর আমরা জানি যে বিশ্ব মানবাধিকার দিবস, কাজেই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দিয়ে শুরু, আবার মানবাধিকার দিবস দিয়ে শেষ। এই হচ্ছে 16 ডেজ অফ অ্যাক্টিভিজম এবং এটা সারা পৃথিবীর বিভিন্ন দেশ পালন করছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের নারী আন্দোলন বৈশ্বিক নারী আন্দোলনের অংশ। বাংলাদেশ মহিলা পরিষদও কয়েক দশক ধরে এই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করে আসছে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে। আমাদের মূল ফোকাসটাই হচ্ছে যে নারীর বিরুদ্ধে যত রকমের সহিংসতা আছে সব ধরনের সহিংসতাকে রোধ করতে হবে, আমাদেরকে নো বলতে হবে, নো টু ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস। ডেফিনেটলি আমরা বাকি এটুকু দ্রাক্ষিন্দা আপুর কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করি। আপু, যেহেতু এই 16 দিনের একটা ক্যাম্পেইন চলছে, এই বছরকার ক্যাম্পেইনে আসলে কি ধরনের আয়োজন বা কি ভাবনা থেকে এই বছরকার ক্যাম্পেইন হচ্ছে সেটা একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। তো আমরা 16 দিন ব্যাপী যেই ইয়েটা হচ্ছে, ক্যাম্পেইনটা হচ্ছে, সেটা আমাদের প্রত্যেক পাড়ায় বাংলাদেশের 53টা জেলায় আমাদের কার্যক্রম হচ্ছে। তো ঢাকা সিটিতে হচ্ছে আমাদের এই প্রত্যেক পাড়ায় পাড়ায় আমাদের হচ্ছে মত বিনিময় সভা হচ্ছে তরুণদের সাথে, যে তরুণরা কিভাবে নেয় এই ব্যাপারগুলি, মহিলা আমাদের যে নারী নির্যাতনের যেই ইয়েগুলি প্রকারভেদ যে বেড়ে যাচ্ছে সেগুলি মহিলা পরিষদের তরুণ প্রজন্ম কিভাবে নেয়
সেটার ভাবনা থেকেই হচ্ছে। আর এই বিষয়ে আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় ওই কেন্দ্র থেকে সদস্য যাচ্ছে, মহানগর থেকে সদস্য গিয়ে গিয়ে বাবা কেন্দ্রের অনেক কলেজে পড়ুয়া, স্কুল পড়ুয়া, এদের যাতে আমরা ওদেরকে বোঝাতে পারি যে কিভাবে নারীর নির্যাতনটা প্রতিরোধ কিভাবে করা যায়, সেজন্যই আমরা এই পাড়ায় পাড়ায় আমাদের এই প্রত্যেক পাড়ায় এবং প্রত্যেক জেলার যে পাড়াগুলি আছে ওখানেও আমরা এইগুলো এই কার্যক্রম চালু বর্ধমান রয়েছে আর কি। তো আমরা আর সেই অনুযায়ী এক একজন আমরা রোকেয়া রান করব, তারপরে সকালবেলায় 6 তারিখেই আমরা রোকেয়া রান করব। এই হচ্ছে আমাদের আরও কর্মসূচি আছে। শহীদ মিনারে 10 তারিখে আমাদের শেষ কর্মসূচি, সেটা হচ্ছে শহীদ মিনার আছে। জি, বাহ, বেশ চমৎকার। আরো জানবো অবশ্যই। এই 16 দিনে আসলে এই 16 দিনের এই আয়োজনটা আসলে 16 দিনের নয়, বরঞ্চ এটা আসলে পুরো বৈশ্বিকভাবে যাতে সর্বোপরি একটা পরিবর্তন আসে এবং বছরের প্রত্যেকটা দিন যাতে নারীর জন্য সহিংসতা মুক্ত একটা পরিবেশ তৈরি করা যায়, সেরকমই একটা চেষ্টা। নুহা, আপনার কাছে এসে জানতেও চাই, বলতেও চাই, যেটা হলো যে এই সময়টা এসে নারীদের প্রতি তো আগে থেকেই সহিংসতার বিষয়টা অভ্যেসে রয়েছে, কিন্তু কিছু বছর ধরে সাইবার যে সহিংসতাটা সেটা বেড়েছে, সাইবার ক্রাইম বেড়েছে, সাইবার হ্যারাসমেন্ট বেড়েছে। অনলাইন একটা প্ল্যাটফর্ম যেখানে নারীরা এখন আছেন এবং তারা সেখানে গিয়েও সহিংসতার শিকার হচ্ছেন, সেই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু শুনে। সাইবার সহিংসতাটা আসলে আমি যদি বলি 2000 সাল থেকে, যখন থেকে আসলে অনলাইন অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, তখন থেকেই আসলে দেখা যাচ্ছে যে সাইবার সহিংসতা হচ্ছে গিয়ে অনেক বেশি বেড়ে গেছে। এবং আসলে হয় কি যে একটা প্ল্যাটফর্ম যেখানে আমি মনের সুখে কথা বলতে পারবো, মন খুলে কথা বলতে পারবো, সেখানে একটা মন্তব্য করা, একজনকে বুলি করা, এটা আসলে অনেক বেশি সহজ। এবং মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা হয় যে আমরা যখন খুব সহজে অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, মেয়েদেরকে বুলি করাটা অনলাইনে আরও অনেক বেশি সহজ হয়ে গেছে। এটা যে শুধু বাংলাদেশে ব্যাপারটা কিন্তু তেমন না, পুরো বিশ্বজুড়ে ব্যাপারটা এরকম। এবং আমরা দেখি যে বেশ কিছু বছর আগে মিটু বলে হচ্ছে একটা অ্যাক্টিভিজম করা হয়েছিল, যেখানে হচ্ছে মেয়েরা অনলাইনে এসেই জানাচ্ছিল যে কেউই আসলে সহিংসতার বাইরে না। তো এই যে সাইবার সহিংসতাটা হচ্ছে এবং আমাদের এবারের প্রতিবাদও কিন্তু ব্যাপারটা সেরকমই, আমরা আসলে সাইবার সহিংসতার দিকেই হচ্ছে মূল ফোকাসটা দিচ্ছি, কিভাবে আসলে সাইবার সহিংসতা কমানো যায় এবং মেয়েদেরকে হচ্ছে আরও বেশি সচেতন করা যায়। শুধু মেয়েদেরকে না, আসলে সবাইকেই, কারণ দেখা যায় যে আসলে সবাই কোনো না কোনোভাবে প্রতিদিনই অনলাইনে যারা অ্যাক্টিভ আছেন, কোনো না কোনোভাবে মন খুলে এখন আর কথা বলতে পারছেন না, শুধুমাত্র বুলিংয়ের ভয়। তো এই জন্য হচ্ছে কি আমাদের এবারে ফোকাসটা থাকছে যে সাইবার সহিংসতাকে না বলুন। তো এই হচ্ছে একেবারেই তাই। এবং এবছর এটাও আমরা একটা ক্যাম্পেইন এটা দেখছি, অ্যাক্টিভিজম যেটা দেখছি, যে এবার নারীরা নিজেদের শরীরে বা ফেসে, ত্বকে যে কোনো জায়গায় একটা নাম্বার লিখছেন, মাই নাম্বার, মাই স্টোরি, এভাবে করে তারা ক্যাম্পেইন করছেন। এবং সেই ক্যাম্পেইন থেকে আরও বেশি স্পষ্ট হয় যে প্রত্যেকটা নারী অনলাইনে অ্যাটলিস্ট একদিনে একবার অ্যাটলিস্ট হ্যারাসমেন্টের শিকার হয়, মিনিমাম সেটা। কিন্তু এমন কোনো নারী নেই যারা কখনোই সাইবার প্ল্যাটফর্মে অবস্থান করছেন কিন্তু তারা সেই সহিংসতার বা হ্যারাসমেন্টের বা বুলিংয়ের শিকার হচ্ছে না। তো সেই নাম্বারটাও যখন দেখি, সেটাও আসলে নিজেকে একটু প্রশ্ন করার মতো যে আসলে এত রকম উন্নতি এসেছে সমাজে, মানুষের ভাবনা এত প্রগতিশীল হয়েছে, কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা নারীদেরকে হ্যারাস করেন। একদমই। তো আমি আবারও রেখা দিদি আপনার কাছে আসতে চাই, এবং এই 16 ডেজ অফ অ্যাক্টিভিজম গুলো তো বেশ কটা বছর ধরে, বাংলাদেশেও গত 3-4 বছর ধরে আরও বেশি অ্যাক্টিভলি এটা পালন করা হচ্ছে। তো কি ধরনের পরিবর্তন আশা করছে? প্রশ্নটা একেবারেই খুব সহজ না, প্রশ্নটা একটু কঠিন। কারণ আমরা যখনই বলি পরিবর্তন, তখনই কিন্তু বাস্তবতার অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে আসে। যেরকম নারীর বিরুদ্ধে সহিংসতার কিন্তু ধরন ধারণ কিন্তু পাল্টে যাচ্ছে, যতদিন যাচ্ছে সময় বদলাচ্ছে, মানসিকতা পরিবর্তন হচ্ছে, ধরন ধারণ কিন্তু বদলে যাচ্ছে। এই বছরে ডিজিটাল ভায়োলেন্সকে ফোকাস করা হচ্ছে বৈশ্বিকভাবে, এবং আমরাও বাংলাদেশ মহিলা পরিষদ এইবার ডিজিটাল ভায়োলেন্সকে ফোকাস করছি। কিন্তু তার সঙ্গে আরও কি বলছি, যে ডিজিটাল ভায়োলেন্স সহ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ চাই, এবং তার পাশাপাশি আরেকটা স্লোগান আমরা দিচ্ছি, নারীর অগ্রসরমানতাটা যেন চলমান থাকে। তার মানে হচ্ছে যে একটা ঝুঁকি আমরা অনুভব করছি, যে নারীরা যেভাবে অগ্রসর হচ্ছিল
সেই জায়গাটা একটা চ্যালেঞ্জ আমরা মনে করছি। এখন আপনি বলছেন পরিবর্তনের কথা, কিছু পরিবর্তন যে হচ্ছে না সেটা কিন্তু না। আমরা একেবারেই অনেকগুলো দুশ্চিন্তা আমাদের মধ্যে আছে, অনেকগুলো ঝুঁকির সম্ভাবনা আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা আবার হতাশ নই এই কারণে যে আমরা যদি সেই কয়েক দশক, বাংলাদেশ মহিলা পরিষদ জার্নি শুরু করেছে 1970 সনের 4 এপ্রিল, তার মানে এই দেশের স্বাধীনতা সংগ্রামের যে বছর তার সঙ্গে কিন্তু হাঁটছে বাংলাদেশ মহিলা পরিষদ। তাহলে এই যে 54 বছরের অধিক সময় হয়ে গেল, কিছুই কি আমাদের অর্জন নাই? আমরা কি কিচ্ছু অর্জন করিনি? আমরা অর্জন করেছি। আমরা নারীর পক্ষে অনেকগুলো আইন পেয়েছি, অনেকগুলো নীতিমালা পেয়েছি। আর আরেকটা বিশেষ যে বিষয় সেটা হচ্ছে যে নারীরা কিন্তু আগের মতো যে সবকিছু যে মেনে নিচ্ছে বিষয়টা কিন্তু এরকম না। তার মানে হচ্ছে যে একটা জাগরণ কিন্তু তৈরি হয়েছে নারীর মধ্যে এই দীর্ঘদিনের আন্দোলনের মধ্যে। এটা একটা পরিবর্তন, অবশ্যই পরিবর্তন। এত শত 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 নারী আজকে লেবার ফোর্সের সঙ্গে যুক্ত হচ্ছে, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হচ্ছে, এটা তো একটা পরিবর্তন। একেবারেই তাই, সেই বিষয়ে আরো একটু আসবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক বন্ধু যারাই আমাদেরকে দেখছেন, অসংখ্য নারী বন্ধুরা আজ বেশ জাগ্রত বোধ করছেন, সেটাই আমরা আশা করি। এবং আপনারা নিজেদের জেগে ওঠার গল্প বা জেগে উঠতে আসলে আপনারা কি ধরনের পরিবর্তন বা সহায়তা চাচ্ছেন সেই ধরনের গল্পগুলো, মনের কথাগুলো নিয়ে চলে আসবেন। আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট একটা বিরতির পর আরও একবার ফিরে আসলাম নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আপনারা আমাদেরকে একই সাথে দেখছেন আপনার টেলিভিশনে এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও। নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লেডিস ক্লাব দুটো জায়গাতেই আপনারা আমাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন। নেক্সাস লাইফস্টাইলে দেখতে পাচ্ছেন এবং নেক্সাস টেলিভিশনে দেখতে পাচ্ছেন, এই দুটো পেজ আমাদের। এবং সেখানে এসে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে আমাদের লাইভ যাচ্ছে সেখানে এসে নিজেদের মন্তব্য রাখতেই পারেন। অবশ্যই সেখানে নারী পুরুষ নির্বিশেষে আমরা মন্তব্য নিচ্ছি, তবে আমাদের যে লাইভের আড্ডাটা মানে জুমের যে যুক্ত হবার বিষয়টা, সেখানে আমরা শুধু নারী বন্ধুদের আশা করছি, কারণ আমরা চাইছি যে নারীদের প্রাইভেসিটা অবশ্যই মেনটেন থাকে এবং নারীরা মিলে যাতে একটা আড্ডা দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে জুমের আইটি পাসওয়ার্ড ফলো করে আমাদের নারী বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। খুব দ্রুততার সাথে যুক্ত হতে পারেন, কারণ মাত্র 1 ঘন্টার একটা আয়োজন। আমি এই পর্যায়ে দ্রাক্ষায়ণী আপুর কাছে আসতে চাই এবং জানতে চাই যে আসলে আপুরকে জিজ্ঞেস করেছিলাম যে পরিবর্তন আসলে কোনটা চাইছি, কিন্তু পরিবর্তন কিন্তু যুগে যুগে কথা বলার মাধ্যমেই এসেছে। আমরা সোচ্চার হয়েছি, নানান টকশোতে কথা হয়েছে, নানান জায়গায় গিয়ে আমরা আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি, তাতে আইনগতভাবেও কিছু পরিবর্তন এসেছে। আগে যেমন মায়ের নামের পেছনে বাবার নামই শুধু থাকতো, এখন সেই ব্যাপারটাতেও পরিবর্তন এসেছে। সন্তান যে বাবার লাস্ট নেমই নেবে, শুধু সেই কালচারটা থেকেও বেরিয়ে আসার সুযোগ রয়েছে। এবং সাথে মায়ের অভিভাবকত্বেরও আইনে কিছু পরিবর্তন খুব রিসেন্টলি এসেছে। সেই বিষয়গুলো নিয়ে একটু দ্রাক্ষায়ণী আপুর কাছে আসতে চাই, প্লাস আপনার কাছে কিছু স্ট্র্যাটেজিও আছে এবছর কাছে, এটা একটু শুনি। তো আসার কথা হচ্ছে যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 সে হয়েছে, এটা হচ্ছে আমাদের আসলে আসার কথা যে সাইবার সুরক্ষা আইনটা এই বছরই আমরা পেয়েছি। সেই জন্য এই বছরটার জন্য আমরা আশাবাদী যে এর পরবর্তীতে আমরা আরও এটা যে আগে এগিয়ে যেতে পারবো আর কি। তো আমার কাছে কিছু আছে যে সমীক্ষায় দেখা গেছে যে প্রতি 15 জন নারীর মধ্যে 1 জন সাইবার ক্রাইমের শিকার হয়। তো আর হচ্ছে 10.7% ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় আসে। 1 লক্ষের উপরে কর্মী আছে যারা ব্র্যাকের সাইবার ক্রাইমের সহায়তা করছে, ব্র্যাকের আছে আর কি। তো বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দেশ যেই দেশের নারীরা অনলাইন ব্যবহার করে, দ্বিতীয় বৃহত্তম দেশ। তো আবার পৃথিবীতে বাংলাদেশের নারী অর্থনীতিতে 141তম অবস্থানে আছে। আর 73 জন সাইবার সহিংসতার শিকার। 23% অভিযোগ দায়ের করে না, 65% ডিপ্রেশনের শিকার হচ্ছে। আর 53 থেকে 53% হচ্ছে ইনবক্সে যৌন হয়রানি হচ্ছে, আর 35% হচ্ছে মেসেঞ্জারে যৌন হয়রানি হচ্ছে। এটা আসলে বেশ আমার মনে হয় যে ভয়ানক একটা ব্যাপার যে 2025-এ এসে
এখনো মানুষের ভেতরে সেই ধরনের সক্ষমতা মানসিকভাবে আছে যাতে তারা একটা নারী যে কিনা তার সাথে কথা বলছেন না বা তার মতামত আশা করছেন না, সে আমার পার্সোনাল স্পেসে এসে সে আমাকে একটা কথা শুনিয়ে চলে যাচ্ছে এবং তার মন্তব্যটা আমার উপর জাহির করে দিচ্ছে, এবং সেই সংখ্যাটা বেশ নেহাত কম নয়, বেশ বেশি। নুহা, এই পর্যায়ে আপনার কাছে এসে একটু শুনতে চাই যে যেমন বলছিলাম যে ঘরোয়াভাবে অনেক নারীর যখন সহিংসতার শিকার হতেন অনেকে ভাবতেন এটাই তো হয়, এই মানে অভ্যেস বাংলাদেশে আছে, বাংলাদেশের নারীদের ভেতরে আছে যে থাক একটু সহ্য করি আর একটু রয়ে যায়, এইসব নিয়ে তেমন একটা মাথা ঘামান না, বা অনেক অভিভাবকও বলেছেন যে মানিয়ে নাও, এই কথাটাও আমাদের অভিভাবকদের কাছ থেকে এসেছে। সেইভাবেই অনেক নারী সাইবারেও বুলিড হচ্ছেন, অনেকে জানে পর্যন্ত না যে এটা যে সে বুলি করেছে, সে যে একটা ক্রাইম করছে, আমি যে তার প্রতি একটা অ্যাকশন নিতে পারবো সেই সম্পর্কে অনেক নারী সচেতনই না, বরং দেখছেন অ্যাভয়েড করে চলে যাচ্ছেন। এই বিষয়টা নিয়ে আপনি আমাদেরকে একটু আলোকপাত করতে পারেন কিনা যে আসলে কোনগুলো অ্যাকচুয়ালি ক্রাইম আর কোনগুলোর বিষয়ে আমরা আসলে রিপোর্ট করতে পারি, তাদেরকে শাস্তি দিতে পারি? ধন্যবাদ। সাইবার সহিংসতার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে সাধারণত বেশিরভাগ মেয়েরাই আসলে নিজের অধিকারের জায়গাটা সম্পর্কে আসলে সেরকম সচেতন নয়, এবং দেখা যায় যে তারা যখন বুলিংয়ের শিকার হচ্ছেন, সহিংসতার শিকার হচ্ছেন, তারা কোনো একটা স্টেপ নেওয়ার আগে চিন্তা করছেন যে এটা নিয়ে আমি কথা বলবো, আমাকে ভবিষ্যতে আরও প্রবলেম ফেস করতে হবে, যার জন্য তারা আসলে স্টেপ নিতে চান না। কিন্তু আমাদের দেশেই আসলে বিশ্বব্যাপী তো আছে, আমাদের দেশেও আসলে সাইবার সহিংসতা এখন স্টেপ নেওয়ার সুযোগ রয়েছে, সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করা যায় এবং তারা আসলে খুব দ্রুতই হচ্ছে এটার এগেনস্টে হচ্ছে গিয়ে স্টেপ নেওয়া যেটা সেটা খুব দ্রুতই করে থাকেন, কিন্তু সাহসটা তো আসলে করে এগিয়ে যেতে হবে, তাই না? একটা শিক্ষিত মেয়েও হচ্ছে গিয়ে অনলাইন প্ল্যাটফর্মে যখন বুলিংয়ের শিকার হয়, সে ওই সাহসটা আসলে ওই কারেজটা তার মধ্যে আসলে নেওয়াটা খুব ডিফিকাল্ট। আমরা রিসেন্ট একটা কেস দেখছিলাম এরকম যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে এবং সে যখন হচ্ছে গিয়ে অনলাইনে এসে এই ব্যাপারে কথা বলছে, দেখা যাচ্ছে যে তাকেও বুলিংয়ের শিকার হতে হচ্ছে। সে যখন আসলে জানালো যে সে এই প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছে আজকে অনেকগুলো বছর ধরে, তাকে ছেলে মেয়ে নির্বিশেষে আসলে বুলি করেছিল। হ্যাঁ, তো এক্ষেত্রে আসলে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, এবং আমাদের দেশে যেহেতু এখন সাইবার ক্রাইম ইউনিট আছে, সেখানে কমপ্লেন করা যায়, বিভিন্ন এনজিওরা এটা নিয়ে কাজ করছে। এভাবে স্টেপ নিলে আসলে দেখা যায় যে যখন আমরা আসলে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, তখনই আসলে অন্যায়টাকে হচ্ছে কমানো সম্ভব, এর আগে কিন্তু আসলে সম্ভব না। নতুন একটা বিষয় এসেছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা অনেক নারী তার যেই ধরনের ছবি তিনি শেয়ার করেননি, শুধু তার মুখাবয়ব বা ব্যবহার করে তার কিছু অপ্রীতিকর ছবি তৈরি করা এবং সাথে অন্য কারোর সাথে জুড়ে দেওয়া, এই বিষয়গুলো ইদানিং খুব বৃদ্ধি পেয়েছে। তো আমি সেটাও খেয়াল করেছি, আপু যেমন বললেন যে পরিবর্তন আসেনি তা না, কারণ নারীরা আগে জানতেন, এটা দেখে ভয় কান্নাকাটি শুরু করে দিতেন, ঘর থেকে বেরোতেন না। এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে এখন নারীরা যারা এটা করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। এটা একটা চমৎকার পরিবর্তন যে তারা এটাকে বলতে পারেন যে এটা আমি নই, এটা একটি এআই এবং আমি এটা অ্যাকশন নিচ্ছি। এবং এইভাবে রিসেন্টলি বেশ কিছু মানুষ শাস্তি পেয়েছেন, ডিজিটালি অনলাইন প্ল্যাটফর্ম অনেক ইনফ্লুয়েন্সার আছেন যারা কিনা ক্রাইম রিপোর্ট করেছেন এবং তারা ডিজিটাল অ্যাক্ট অনুযায়ী তাদের হচ্ছে আসলে ওভাবে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে ব্যবস্থা। তো রেখা দিদি, আপনার কাছে এসে আরেকটু শুনতে চাই যে এই যে আইনগত বিষয়গুলো, যে অনেক আইন আছে, নারীরা যেহেতু অনেকে আইন নিয়ে পড়াশোনা করেননি বা এগুলো নিয়ে যেহেতু সবসময় লেখালেখি হচ্ছে না বা ওই ধরনের পড়াশোনা থেকে হয়তো আমরা একটু দূরেই থাকি হয়তো, তো কোন ধরনের আইন এসে পড়েছে এটাও তো তারা জানেন না। তো সেই ক্ষেত্রে কি কি আইন প্রণয়নকৃত আছে যেগুলোতে আমরা অ্যাকশন নিতে পারি, সেই আইনগুলো নিয়ে যদি একটু আপনার কাছে শুনতে পারি। যে আইনগুলো হয়েছে এই পর্যন্ত নারীদের পক্ষে, আমরা যেটা বাংলাদেশ মহিলা পরিষদ থেকে কিন্তু একটা কন্টিনিউয়াস একটা প্রচারণা করি, সেটা হচ্ছে যে আইন সম্পর্কে সচেতন করা, নারীদেরকে আইনগুলো জানানো। যদি আমরা দেখি যে ডোমেস্টিক ভায়োলেন্স তো একটা অনেক বড় জায়গা, তাই না? একটা সময় ছিল যে ডোমেস্টিক ভায়োলেন্সও যে ভায়োলেন্স এটাই তো স্বীকৃত ছিল না একটা সময়ে, যে পরিবারের ভেতরে ঘটনা ঘটছে, এটা কেন বাইরে আসবে, এটা কেন আবার আইনের দ্বারস্থ হবে, এরকম ছিল। তো এই আইনটা করার সময় কিন্তু আমাদের একটা লাগাতার মুভমেন্ট করতে হয়েছে যে এইটাও একটা অপরাধ এবং এইটা হচ্ছে গুরুতর রকমের মানবাধিকার লঙ্ঘন। কাজেই এই আইনটা হলো নারীর প্রতি সহিংসতা, পারিবারিক সহিংসতা নিরসনের জন্য আইন, পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা আইন হলো। কিন্তু এই আইনটা সমস্যা হচ্ছে কি, যে আইনগুলো হচ্ছে আমরা মুভমেন্ট করছি,
আইন কিন্তু হয়ে যাচ্ছে। বাল্য বিবাহ বিরোধী আইন হলো, যৌতুক বিরোধী আইন হলো, সবই তো নারীর পক্ষে আইন, কিন্তু আইনগুলোর বাস্তবায়ন তো হচ্ছে না, না, এটা আইনগুলোর এখন নাম প্রয়োগ তো পরিবর্তন হচ্ছে না। হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, প্রয়োগ হচ্ছে না। এটার একটা বড় কারণ আমরা যারা মুভমেন্টের মধ্যে আছি, যারা অ্যাক্টিভিস্ট, তারা দেখছি যে যারা আসলে আইনটা বাস্তবায়ন করবে তারা কতটুকু সংবেদনশীল, তাদের কি সেই সংবেদনশীলতা আছে, নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, কোন মননকে তারা ধারণ করে আসলে ভেতরে। যদি ভেতরে একটা নেগেটিভ ধারণা তারা পোষণ করে থাকে দীর্ঘদিনের চর্চা লালন পালনের মধ্য দিয়ে আমাদের যে সমাজ ব্যবস্থা, তাহলে কিন্তু তারা আইন প্রয়োগ করার সময়ও তারা কিন্তু তার মননের ভেতরে যা আছে সেটাই তারা করবে। আমরা তো জানি যে 2 ফিঙ্গার টেস্ট কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, যে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য 2 ফিঙ্গার টেস্ট কিন্তু হাইকোর্ট থেকে একেবারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনেক নারী, আমি নিশ্চিত এই বিষয়ে জানেনই না যে অনেক এটা যে নারী নিষেধ। না, শুধু শুনলে অবাক ডাক্তাররাও হতে জানেন হবে, না। ডাক্তার যারা দায়িত্বে তারা জানেন না 2 ফিঙ্গার টেস্ট, এখনো পর্যন্ত জানেন না। এবং এখনো পর্যন্ত যদি আমরা জেলা পর্যায়ে বা আরো নিচের দিকে ধরি, তাহলে এখনো পর্যন্ত 2 ফিঙ্গার টেস্টই হচ্ছে। আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেইখানে আমরা সাধারণত অ্যাডভোকেসি প্রোগ্রামগুলো করি হচ্ছে রিলেভেন্ট গভর্নমেন্টের যারা আছে আর কি, যারা পলিসি তৈরি করে এবং পলিসি ইমপ্লিমেন্ট করে, তাদেরকে নিয়ে আমরা অ্যাডভোকেসি প্রোগ্রাম করি। এবং সেইখানে আমরা দেখেছি যে আসলেই জানে না, নিচের দিকে জানে না। এখনো পর্যন্ত এই বর্বর প্রথায় এখনো পর্যন্ত রেপ ভিকটিমদেরকে মানে তাদের সত্যিকার অর্থে তারা রেপ হয়েছে কিনা তার জন্য 2 ফিঙ্গার টেস্ট এখনো করতে হচ্ছে। একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে, এটাও মুভমেন্টের ফলে, সেটা হচ্ছে যে চরিত্র নিয়ে নারীর ভিকটিম ব্লেমিং, এইটা হয়েছে যে ভিকটিম ব্লেমিংটা করা যাবে না। কারণ আমরা দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করছি যে যে ধর্ষণের শিকার হয়েছে সে কেন প্রমাণ করবে যে সে ধর্ষণের শিকার হয়েছে, বরং যে ধর্ষণ করেছে সে প্রমাণ করুক যে আমি ধর্ষণ করি নাই। এবং এই মুভমেন্টের ফলে কিন্তু এই রায়টা হয়েছে যে এটা করা যাবে না। ভিকটিম ব্লেমিংটা, অর্থাৎ এইখানে যে ভিকটিম তাকে দোষারোপ করা যাবে না, তার চরিত্র হনন করা যাবে না, তাকে নানারূপ প্রশ্ন করে তার চরিত্র হনন করা যাবে না, তাকে কষ্ট দেওয়া, তাকে বিব্রত করা। তিনি একজন ভিকটিম এবং ভিকটিমকে কোনোভাবেই যাতে মানসিক তার ট্রমাটা আরো বৃদ্ধি না করা হয় সেই বিষয়টা এখন জোরদার হয়েছে। একবার না তো, একবার, 2 বার, 3 বার সে কিন্তু এই ভায়োলেন্সটার শিকার হতে থাকে। এইগুলো যদি ছোট ছোট অ্যাচিভমেন্ট যদি বলি, এই অ্যাচিভমেন্টগুলো হয়েছে, কিন্তু এটা তো একটা লাগাতার প্রয়াস। এবং কিন্তু এটা প্র্যাকটিসেরও ব্যাপার, মানুষের জানার ব্যাপার, আরও কিছু বিষয় আছে অবশ্যই। আরেকটা বিরতির সময় কথা বলতে বলতে চলে আসলো, অবশ্যই ফিরে এসে আপনাদেরকেও আশা করব জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে আপনারা এসে আমাদের সাথে এই বিষয়ে অবশ্যই কথা বলবেন। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে স্বাগত জানাই আরও একবার। নারীদের জেগে ওঠার সময় আজ হয়নি, নারীদের জেগে ওঠার জন্য কিন্তু বেশ অনেক বছর ধরে আমাদের অভ্যেস করানো হচ্ছে। তবে নারীর জেগে ওঠা আসলে বেশ সহজও নয়। জেগে ওঠো নারী বারবার আমরা বলতে পারি, তবে নারীর জেগে ওঠার সময় তাদেরকে আটকে ধরার, তাদেরকে জাগতে না দেওয়ার মানুষের সংখ্যা ভীষণ বেশি বলা যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই জেগে ওঠো নারী খুব সহজেই বলে ফেললেও জাগার চেষ্টাটা আসলে আপ্রাণ করে যেতে হয়। এবং সেই বিষয়গুলো নিয়েই কিন্তু 16 ডেজ অফ অ্যাক্টিভিজম দেশব্যাপী এবং বিশ্বব্যাপী চলছে। এবং সেক্ষেত্রে যাতে নারীদের প্রতি এবং কন্যা শিশুদের প্রতি যে সহিংসতা, তার প্রতিরোধ গড়ে তোলা যায় এবং যেই অভ্যেসগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি সেই বিষয়গুলোতে যাতে আরও জোরদারভাবে মনোযোগ দেওয়া যায়, সেগুলোই চেষ্টা করছে। আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন জুমেও শারমিন ফারজানা মিষ্টি আপু আছেন, মমি সুফিয়ান মমি আপু আছেন। দুজনকেই স্বাগত জানাই। আজ বেশ সুন্দর বিষয়ে কথা বলছি। মিষ্টি আপুর সাথে আগে কথা বলি এই বিষয়টা নিয়ে। মিষ্টি আপু, আপনার কাছে এসে জানতে চাই যে এই যে 16 ডেজ অফ অ্যাক্টিভিজম গত বেশ কয়েক বছর ধরে আমরা করছি, নানান মুভমেন্ট করছি। এবছর যেমন মুখের আমরা সংখ্যা লিখছি, এর আগের বছর আমরা নিজের আরেকটা অ্যাক্টিভিটি করেছি, এরকম করে নানানভাবে জানান দিচ্ছি যে নারীর প্রতি আসলে কী ধরনের সহিংসতা হচ্ছে। কিন্তু পরিবর্তনগুলো আসলে কিভাবে শুরু হবে বা নারীদের ভেতর সেই পরিবর্তন আনার উপায়টা কি, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই।
কর্মসূচি, অনেক পরিকল্পনা, অনেক কিছু করছি, কিন্তু পরিবর্তনে আমি আশাবাদী, বাট কতটা ইজ ভেরি স্লোলি হচ্ছে। নারীদের জেগে ওঠা, নারীদের প্রতি বেঁধে রাখা সর্বত্র, সেটা টপ টু বটম আপার ক্লাসেও বেঁধে রাখে। এবং এই বাধাটা আমরা ফিল করি কখন জানো, যে আমরা লুজার, আমরা যখন আমাদের ক্যারিয়ারের সময়টা চলে যায়, শেষ হয়ে যায়, তখন আমরা বুঝি হায় হায় সেই দিনটা তো আর চলে আসে না। তাই আমরা যারা নারী আছি, নারীদের এবং তার প্যারেন্টসদের, বিশেষ করে হাজবেন্ডরা তো, যদি যারা বেগম রোকেয়া, তো কখনোই বেগম রোকেয়া হতো না যদি সাখাওয়াত না থাকতো, সাখাওয়াত হোসেন, জি, জি, তেমনি জি। হাজবেন্ডরা কতটুকু কোঅপারেশন করবে আমরা জানি না, তবে প্যারেন্টসদের উচিত খুব বেশি কনসাস হওয়া এবং প্রতিটি নারীর স্বর্ণ কিশোরীদের মতো প্রোগ্রামগুলো বেশি বেশি হওয়া দরকার। আর তারপরেও আশাবাদী, আগের চেয়ে অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ সামনে আরো হবে। এবং মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এডুকেটেড হওয়া, হেলথ কনসিয়াস হওয়া খুব প্রয়োজন। আমরা যখন সময় চলে যায় তখন হায় 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 করি। আর বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই একটু হলেও ডেভেলপড হবে আপু, হবে অবশ্যই। এবং পরিবর্তন, যেমনটা দিদি বলছিলেন যে পরিবর্তন আসছে না তা না, এই যে এতগুলো আইন প্রণয়ন হয়েছে, এটা আমাদের সচেতনতার অভাব আমরা বলবো। যেমন আপু আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছেন, দ্রাক্ষিন্দা আপু, যে এখন হলো মায়ের নামের শেষে বা মায়ের নামের শেষে হাজবেন্ডের নামটা আগের মতো যুক্ত করতেই হবে তেমন কিছু নেই, এবং সাথে হলো গিয়ে বাবার নাম এবং মায়ের নামের যে লাস্ট নেমটা, সেটার ব্যবহারে কিছু পরিবর্তন এসেছে। সেই বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলেন। আমাদের দেশে এখন এই হয়েছে যে আগে তো শুধু বাবার নাম, আমরা যখন ছোট ছিলাম তখন বাবার নাম ব্যবহার করা হতো, তারপরে এখন তো মায়ের নাম ব্যবহার করা হয়। সেই জন্য এই জন্য যে মহিলা পরিষদের আন্দোলনের যে রেজাল্ট, এটা হচ্ছে এই মায়েদের নাম যুক্ত হওয়া। আর আরেকটা কথা হচ্ছে, যাদের ডিভোর্সি হয়ে যায়, যাদের বাবা নাই, এরকম আমি অনেক এক্সাম্পল দেখেছি যে তারা বাবা নাই বলে এখন আসছে যে কিভাবে বাবার নাম কোথায় দিব, বাবা ছাড়া তো হচ্ছে না, বাবার আইডি কার্ড ছাড়া হচ্ছে না, তাহলে আমরা কি করব। এখন কিছুদিন ধরে 2 বছর ধরে হয়েছে যে বাবার নামের পাশাপাশি বাবা না থাকলে মায়ের নাম দিয়েও চলে যায়। স্কুলে অনেক সমস্যা হতো। তো আর আমাদের যে সংসদে যে নারীর আসন বৃদ্ধি হয়েছে, সেটাও কিন্তু মহিলা পরিষদের আন্দোলনের প্রতিফলন। তো আরও আমাদের একজন ব্যারিস্টার বলতেছিলেন যে আমাদের মহিলা পরিষদের একটা অনুষ্ঠানের জন্য বললো যে ওনার 2টা মেয়ে, কিন্তু উনি করতে পারছেন না। ওই যে যখন সম্পত্তি ভাগ হবে তখন ওনার মেয়ে বলে ওনার সম্পত্তির ভাতিজা নিয়ে ফেলবে। এখন উনি বলতেছে যে আপনারা যদি করেন, আপনারা যদি সরকারের কাছে যান, আমি তো একা বহুত কিছু করলাম, কিছু হলো না, আপনারা তো একটা সংগঠন, আপনারা গেলে জিনিসটাও পরিবর্তন হয়ে যাবে। তো আমরা আশা করছি যে এগুলিও পরিবর্তন হবে আর কি। একদমই তাই। আসছি নুহার কাছে, তার আগে মমি সুফিয়ান, মমি আপু, আপনি একটু আনমিউট করে আমাদেরকে অবশ্যই জানাবেন যে নারীদের জেগে ওঠার বিষয়টা আসলে কোথা থেকে শুরু, এবং নারীদের আসলে কোন বিষয়গুলো নিয়ে সচেতন হওয়াটা এখন সময়ের দাবি। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আমিও মিষ্টি আপুর সঙ্গে একমত, কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সেই যে সৃষ্টি লগ্ন থেকে আমি জাহিলি যুগের থেকেই আমাদের নারীদের প্রতি সহিংসতা ছিল, তখন আমাদের মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এভাবেই ক্রমবর্ধমানভাবে দেখা যাচ্ছে হয়ে আসছে। আমাদের সর্বপ্রথম করতে হবে, আমাদের মানসিকতাকে অনেক উন্নত করতে হবে। এবং সর্বপ্রথম আমরা এটাই বলবো যে আমরা মানুষ, ছেলেও না মেয়েও না, আমরা একদম মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এবং প্রত্যেকটা কাজকে মূল্যায়ন করতে হবে। কারণ শুধু আমরা বলবো যে ছেলে মানুষ এই কাজটা করবে, মেয়ে মানুষ হয়ে আমরা পারবো না, তা কিন্তু না। আমরা সময়ের দাবি একটাই, এখন সময় এসেছে আমাদের নিজেদেরকে পরিবর্তন করা এবং নিজেদেরকে সচেতন করা। আর তার সঙ্গে আমি একটা কথাই বলবো যে নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে আমরা নারীরা অনেকটা জেগে উঠেছি এবং সবসময় জেগে ওঠার
চেষ্টা করছি, মানে গর্জে ওঠা যাকে বলি, এবং কথা বলার জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এভাবেই আমাদের ভিতরের যে একটা অগ্নিশিখা ছিল সেটা জ্বলে উঠেছে এবং এটা জ্বলতেই থাকবে আপু। বাহ বাহ, সবাইকে অনেক চমৎকার ধন্যবাদ। মমি আপু, আজকে খুব ইন্সপায়ার্ড হলাম আপনার কথা শুনে, অনেক অনেক ধন্যবাদ। আমি আসি একটু নুহা আপনার কাছে। নুহা, এসে একটু ব্যক্তিগত বিষয়ে জানতে চাই যে এমন কি হয়েছে যে শুধুমাত্র কিছু মুভমেন্ট হচ্ছে এখন সময় অনুযায়ী এবং আগের থেকে আমরা এখন ভোকাল হয়েছি এবং সেই প্র্যাকটিসটার কারণে আপনি আগে যেই ধরনের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন না, কিন্তু এখন আপনি সেই বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়েছেন বা কথা বলতে আগ্রহ পান বা নিজের ব্যবহারগত বা নিজের মানসিকগত কোনো পরিবর্তন ইদানিং লক্ষ্য করেন কিনা, এবং সেটা হলে সেটা কি? না, ব্যাপারটা হচ্ছে যে অধিকার সম্পর্কে সচেতনতা মানুষ সময়ের সাথে সাথেই হয়। তো শুরুতেই অনেক কিছু হয়তো আমি জানতাম না, সময়ের সাথে সাথে অনেক কিছু শিখেছি। আবার মানে পট তো পরিবর্তিত হচ্ছে, তাই না? যে একটা সময় একটু আগে এআই নিয়ে কথা হচ্ছিল, জি, জি। তো এআই যখন শুরুতে আসলো আমরা কিন্তু আসলে তখন চিন্তাই করতে পারিনি যে ফেক ইমেজ বা ফেক ভিডিওস এই জায়গাটাতে হচ্ছে আমরা চলে যাব, তাই না? কিন্তু দেখা গেছে যে আমি পার্সোনালি হয়তো এটা সম্মুখীন হইনি, কিন্তু আমি যখন অন্যদেরকে দেখেছি যে তারা হচ্ছে এই ধরনের একটা প্রসেস দিয়ে গিয়েছে এবং তখন আসলে কি করতে হবে এটা কিন্তু জানাটা খুব বেশি দরকার। তো ওনারা যখন এই প্রসেস দিয়ে গেছেন ওনাদের কাছ থেকে কিন্তু সেই লার্নিংটা আমার আছে, এবং কখনো যদি এই ধরনের কোনো কিছু ফেস করতে হয় তাহলে আসলে কোন স্টেপটা নিতে হবে, আমি কিভাবে এগুলো হচ্ছে কি আমি এটা প্রতিরোধ করতে পারবো, এটার এগেনস্টে আমি হচ্ছে কি অ্যাকশন নিতে পারবো, সেটা কিন্তু আমি এইভাবেই জানতে পেরেছি, তাই না? এবং এখন যেটা হচ্ছে যে আমি কিছুদিন আগেই হচ্ছে একটা ওয়ার্কশপ করছিলাম যেখানে হচ্ছে আমরা এআই এর জন্য এখন কিছু অ্যাক্ট তৈরি করতে হবে, এই ধরনের একটা কি বলবো, মানে আমরা এই ধরনের একটা প্ল্যানিং হচ্ছে আসলে। কারণ আমরা যখন আসলে বিজ্ঞান তো আসলে আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসলেও আমরা মানুষরা আসলে সবসময় বিজ্ঞানকে আশীর্বাদ হিসেবে নিতে পারি না বা ব্যবহার করতে পারি না। দেখা যায় যে সেটারও কিছু কুফল হচ্ছে আমরা নিজেরা নিয়ে আসি, তাই না? তো সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের আসলে জানতে হবে যে কোন কাজটা কিভাবে করলে আমি এটা প্রতিহত করতে পারবো। তো এই হচ্ছে আর কি ব্যাপার। যেহেতু আসলে অনেককেই আমি দেখেছি যে এই ধরনের প্রসেস দিয়ে গিয়েছে এবং তারা এটার এগেনস্টে সবাই হয়তো স্টেপ নিতে পারেনি, কেউ কেউ সাহসী হয়েছে, কেউ কেউ স্টেপ নিয়েছে, সেখান থেকে আমি জানতে পেরেছি আসলে যে কি করতে হবে। এবং তখন দেখা গিয়েছে হয়তো নিজেও আসলে বেশি পড়াশোনা করছি, দেখছি যে আরও কি জানা যায়, আরও কি লার্নিং হতে পারে। বেশ বেশ চমৎকার। এবং আরেকটা বিষয় থাকে যে ইট ক্যান বি মেন্টালি ভেরি টায়ারিং, ইট ক্যান বি ইমোশনালি ভেরি টায়ারিং। আগের দিনে যেরকম হতো যে মানুষ কিন্তু এরকম ঘটনাতে এতটাই তারা বিপর্যস্ত হয়ে পড়তেন যেই সময়টাতে তারা পরবর্তী কাজে যেতে পারছেন না, তারা ঘরে আটকে ফেলেছেন নিজেকে, এবং অনেকে নিজের ক্ষতি করার মতো অনেকে সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র এই সাইবার বুলিং এর শিকার হওয়ার কারণে, অথবা আমাকে কেউ কিছু বলেছে, প্রতিদিন পথে আসতে আসতে কিছু একটা কানে লেগেছে, সেখান থেকেও আত্মহত্যার ঘটনা কিন্তু নেহাত কম নয়, একেবারেই কম নয়। তো সেই ক্ষেত্রে নারীরা যে আগের থেকে মানসিকভাবে নিজের শক্তিটা সম্পর্কে সচেতন হয়েছেন সেটা চমৎকার, এবং সেই অভ্যেসগুলো আসলে চলমান থাকতে হবে, এই মুভমেন্টগুলো চলমান থাকতে হবে। আসতে চাই আবারও একটা বিরতি থেকে এসে আরও কথা বলতে চাই। বিরতি থেকে এসে হাতে থাকবে স্বল্প কিছু সময়, তার ভেতরে অনেক কথা বলে ফেলবো, অবশ্যই থাকবেন সাথে। ফিরে আসছি বিরতির পর। বিরতির পর যখন ফিরে আসলাম, হাতে আছে একদমই অল্প কিছু সময়, তবে কথা আমাদের অনেক আছে। আমরা প্রচুর বার্তা দিতে চাই মানুষের ভেতর 16 ডেজ অফ অ্যাক্টিভিজম থেকে, যাতে করে একটা পুরো বছরের পরিবর্তন এবং সর্বোপরি তারপরেও আরও সামনের অনেক বছর যাতে সিকিউর হয় সেই বিষয়টা চেষ্টা করতে থাকতেই হবে। যেমন অনেকে নতুন আইন পেয়েছি, দিদিরাও বললেন আমাদেরকে এসে যে বেশ নতুন আইন হয়েছে, প্রণয়ন হয়েছে, আমাদের জানার অভাব, আবার অনেকে জেনে সোচ্চার হয়েছেন। পরিবর্তনগুলো আসছে, তার মানে কথা বলতে হবে, সবসময় চেষ্টা করতে হবে। এবং রেখা দিদি, আপনার কাছে এসে যদি এই পর্যায়ে জানতে চাই যে একদমই যেহেতু শেষ প্রান্তে আছি, এখন জাস্ট ভবিষ্যতের বিষয়টাই জানতে চাই যে অনেক নারীরাই কিন্তু সহিংসতার শিকার হয়ে থেমে গেছেন, ঝরে পড়েছেন, কারো পড়াশোনা থেমে গেছে, কারো কর্মজীবন থেমে গেছে, কেউ নিজেকে ঘরে আটকে ফেলেছেন, কেউ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কোনো চিকিৎসার সম্মুখীন হচ্ছেন না, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন না। তাদের আসলে কি করণীয়, তাদের কাছে ব্যাপারে কিছু শুনতে চাই। আসলেই তো আমাদের দেশে আসলে
শারীরিক স্বাস্থ্যকে যতটা গুরুত্ব দেওয়া হয় মানসিক স্বাস্থ্যকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আমরা জানি যে শরীরের অসুখটা তো চোখে দেখা যায়, কিন্তু মনের অসুখটা দেখা যায় না। কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন যে মনের অসুখের সংখ্যাই নাকি বেশি, হ্যাঁ, অনেক এবং বেশি। বাংলাদেশে ডিপ্রেশনের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আশঙ্কাজনকভাবে বাড়ছে, এবং বিশেষ করে কিশোরী তরুণী মেয়েরা তারা যখন রাস্তায় একটা হ্যারাসমেন্টের শিকার হয়, বাড়িতে গিয়ে মা বাবার কাছে কোনো সাপোর্ট পায় না, বরং উল্টো প্রতিক্রিয়া পায়, তখন কিন্তু তারা ওই দিকে চলে যায়। আর আরেকটা হচ্ছে যে আরেকটা খুবই নিরাপত্তাহীনতার জায়গা আছে মেয়েদের, সেটা হচ্ছে যে কোনো বয়সের মেয়ে, সেটা হচ্ছে যে তার কিন্তু পায়ের নিচের মাটিটা খুব নরম, মেয়েদের খুবই নরম। যে বেসিক জায়গা কোনগুলো? বেসিক জায়গা হচ্ছে আমার অর্থনৈতিক স্বাধীনতার জায়গা, আমার সম্পত্তিতে অধিকারের যে জায়গাটা, সেই জায়গাটা তো আমাদের দেশের মেয়েদের জন্য মুসলিম আইনে একরকম, হিন্দু আইনে একরকম, খ্রিস্টান আইনে একরকম, আর বুদ্ধিস্ট আইন তো হিন্দু আইনকেই ফলো করে। এই যে আমার কনস্টিটিউশন একই রকম, নাগরিক হিসাবে আমরা একই অধিকার প্রাপ্য, আইনের চোখে আমরা সবাই সমান, কিন্তু কেন নয় যে আমার পারিবারিক বিষয় যেগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ সেইগুলোতে কেন ভিন্ন ভিন্নভাবে ট্রিট করা হবে? সেই জায়গাটায় আমরা দীর্ঘদিন ধরে কিন্তু দাবি জানাচ্ছি যে আমাদের একটা অভিন্ন পারিবারিক আইন চাই। আমার রিচুয়ালস ঠিক আছে, বিয়ে যার যার ধর্মমতে হোক, কিন্তু আমার একই আইনের অধীনে বিয়েটা রেজিস্ট্রি হতে হবে, ডিভোর্সটা হতে হবে একই আইনের অধীনে, আমার উত্তরাধিকারটাও একই আইনের অধীনে হতে হবে, আমার সম্পত্তিতে অধিকারটাও একই আইনের অধীনে হবে, অভিভাবকত্বও একই আইনের অধীনে হবে। এইটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত নারী পুরুষের মধ্যে কিন্তু একটা অসম ক্ষমতা সম্পর্ক আছে। কেন ঘটে ভায়োলেন্সগুলো? কেন মেয়েরা ওই দিকে চলে যায়? কারণ ক্ষমতার যে সম্পর্ক সেটাই কিন্তু খুবই অসম। সেই জায়গাটায় চেঞ্জ আনতে হবে, এবং আমরা এই জায়গাটায় বলি একটা হচ্ছে আমাদের অভিন্ন পারিবারিক আইন চাই, এটার জন্য আমাদের কন্টিনিউয়াস কথা বলতে হবে, কন্টিনিউয়াস আন্দোলন করতে হবে। আরেকটা হচ্ছে জিরো টলারেন্স টু ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, কারণ এটা হচ্ছে মানবাধিকারের বর্বরতম লঙ্ঘন, কাজে এটাতে জিরো টলারেন্স আনতে হবে। আরেকটা আমরা বলি সেটা হচ্ছে যে তরুণ প্রজন্মকে, পুরুষদেরকে এই আন্দোলনের মধ্যে আনতে হবে, এবং যেটা জাতিসংঘ বারবার বলছে যে ইনক্লুশন অফ মেন ইন দ্য উইমেন মুভমেন্ট, না হলে পরে উইমেন মুভমেন্টটা সোশ্যাল মুভমেন্ট হবে। এটা আশাব্যঞ্জক যে অবশ্যই এখন আমরা অনেক পুরুষদেরকে পার্টিসিপেট করতে দেখি আমাদের এই মুভমেন্টে। এখন হয়তো সাইবার হিসেবে আসেনি, কিন্তু রাস্তায় নেমেছি, এবং একেবারেই যে পুরুষরা নামেন না তাও না। তো কিছু পুরুষ হয়তো ভাবছেন, কিছু পুরুষ আমাদের দেশে নিজেকে ফেমিনিস্ট মনে করেন, তো সেটা একটা চমৎকার পরিবর্তন না পুরুষদের ক্ষেত্রে, তো তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাতে চাই। এবং শেষ দিকে আছি, আমি একটু জুমে চলে আসি। ফারহানা নার্গিস আপু, আপনার কাছে আসতে চাই। নারীর জেগে ওঠার বিষয়ে নানান রকম কথা হচ্ছে, পরিবর্তনের আশায় আসলে 16 ডেজ অফ অ্যাক্টিভিজম হচ্ছে। আপনার কাছে এসে জানতে চাই যে কোন পরিবর্তনটা আপনার মনে হয় এখনো আসেনি, যেটা আসা প্রয়োজন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপুমনি, আমার নেটের সমস্যার জন্য অনেক কথা আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, তারপরেও আজকে টপিকস পড়ি, কথাটা বলি যে জেগে ওঠো নারী। আসলে আমাদের জাগতে হবে। আমরা কিন্তু এখনো অনেকে ঘুমিয়ে আছি, আমরা কিন্তু এখনো বাইরে বের হতেও কিন্তু ভয় পাই। আমাদের মনে হয় যে আমাদের স্বামী সন্তান বা কাউরের সাহায্য সহযোগিতা না হলে আমরা এখানে যেতে পারবো না, ওখানে যেতে পারবো না। হ্যাঁ, এখনো আমরা বাসায় অনেকে সাপোর্ট নিয়ে কিন্তু চলবার এখনো আমরা করছি। হ্যাঁ, আমি নিজেও করছি আসলে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না, আমি তো পারবো, কাউকে ছাড়াও তো আমি পারবো। কিন্তু ওই পারবো করেই তো আমি ধরেন এত দূর চলে আসছি। তারপরও এখন মানে চাই, একা একা অনেক জায়গায় যাই, সঙ্গী পেলে তো ভালো, আর না পেলেও কোথাও যাই। কিন্তু আমাদের এই যে চিন্তা ভাবনাটা বা এই যে পথযাত্রাটা অনেক দেরি করে ফেলছি আমরা। তারপরেও এখনকার যে জামানা, এখনকার যে জেনারেশন, এখনকার যে বাচ্চারা আমাদের ছাড়াও যে পথ চলতেছে, নিজে নিজে পথ চিনে নিচ্ছে, সে মোবাইলে হোক আর রাস্তাঘাটে হোক, নিজের জায়গাটা তৈরি করতেছে, ওদের জন্য আমি সাধুবাদ জানাই। ওরা খুব ভালোভাবে নিজেদের পথটাকে দৃঢ়তার সাথে, নিজের সাহসটাকে সাথে নিয়ে, নিজের সৌন্দর্যটা, নিজের শালীনতা, নিজের সমস্ত কিছুকে তারা সুন্দরভাবে উপস্থাপন করে কিন্তু পথ চলতেছে। আমরা তাদেরকে অবশ্যই
অবশ্যই আমি তাদেরকে খুব ভালোবাসি এবং আমরা আমাদেরকেও ভালোবাসি, কারণ আমরা এখনো চাই সবার হাত ধরে না হলেও নিজের হাত ধরে নিজেই চলি, সবাইকে সাথে নিয়ে চলি। অনেক সবাইকে ধন্যবাদ শুভকামনা। নার্গিস আপু, অনেক আসসালাম। অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে দ্রাক্ষিন্দা আপু আপনার কাছে একটু ছোট করে শেষ বেলায় যদি কিছু বলতে চান নারীদের উদ্দেশ্য। তো নারীরাও যে মানুষ সেই বিষয়ে সাহিত্যিক হুমায়ুন আজাদ বলেছেন যে নারীকে মনে রাখতে হবে সে মানুষ, নারী নয়। নারী তার লৈঙ্গিক পরিচয় মাত্র, মনে রাখতে হবে পুরুষের সাথে তার পার্থক্য মাত্র একটি ক্রোমোজোমের। এই একটি ক্রোমোজোমের জন্য একজন প্রভু আরেকজন পরিচারিকা হয়ে যায়। তো আমরা এগুলি আসলে দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে পুরুষরা কেবল আমাদের নারীদেরকে, আপনি যত উচ্চ পদস্থই হন না কেন, আপনাকে একদিন না একদিন আপনার স্বামী দ্বারা বলবে যে ডমিনেট আমরা হচ্ছি, অহরহ হয়ে যাচ্ছি আর কি। তো এই মেসেজটা থাকবে যে তরুণ প্রজন্মের জন্য যেন তারা এইগুলি ওভারকাম করে এগিয়ে যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ। নুহা আপনার কাছে একটু শেষ বেলায় সকলের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি একটা খুব জরুরি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু সাইবার সহিংসতা আসলে ছড়িয়ে পড়েছে এবং আমাদের আসলে অনেকেরই জানা নেই যে কোথায় যে আমরা কমপ্লেইন করতে পারি। এখন মোটামুটি বাংলাদেশে সবাই ফেসবুক ব্যবহার করে, তো সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি সাইবার সহিংসতার শিকার হয়, তারা বাংলাদেশ পুলিশের একটা ফেসবুক পেজ আছে PCSW, এই পেজে যে তারা কিন্তু এই রিলেটেড হচ্ছে কমপ্লেইন করতে পারবে। একই সাথে বাংলাদেশ মহিলা পরিষদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করেও তারা হচ্ছে তাদের পরবর্তী স্টেপ কী হতে পারে এই সাহায্যটা তারা নিতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাহ, চমৎকার। আমরা কিন্তু তিনজনের কাছ থেকে অনেক কিছু জানলাম এবং আজকে দিনে আপু বলছিলেন যে 16 ডেজ অফ অ্যাক্টিভিজম, এই যে 10 ডিসেম্বর শেষ হবে আগামী দিনে, কিন্তু সামনের দিনে যাতে এই অভ্যেসটা চলতে থাকে সে বিষয়ে নারীদের উদ্দেশ্যে আরও এক লাইন যদি ছোট করে একটু বলে দেন। আমরা কিন্তু যে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে শুরু করেছি 25 নভেম্বর থেকে, শেষ করব গিয়ে 10 ডিসেম্বর। তো এর মধ্যে আমরা কিন্তু স্টেক হোল্ডারদের সাথে ডিজিটাল ভায়োলেন্স নিয়ে যারা কাজ করেছে তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি। আমরা 6 ডিসেম্বরে, 9 ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন, আমরা 6 ডিসেম্বরে একটা রোকেয়া রান করব। এটা কিন্তু একটা ট্রেডিশনকে ভাঙা। জি জি, ভোরবেলায় উঠে ছেলেরাও দৌড়াবে, সঙ্গে মেয়েরাও দৌড়াবে, বাহ। এটা কিন্তু ট্রেডিশন ভাঙা। একদম। কারণ রোকেয়া সাখাওয়াত হোসেন প্রথম ডাক দিয়েছিলেন যে তোমরা জড়োয়া বস্তু নও, তোমরা অলংকার নও, তোমরা ড্রয়িং রুমে সাজায় রাখার জিনিস নও। এই যে তিনি প্রায় 150 বছর আগে তিনি যে ডাকটা দিয়েছিলেন, সেই ডাক ধরে কিন্তু আমরা এখনো চলছি। এবং এখন আমরা যেটা মনে করি যে এই কর্মসূচিগুলো আমাদের চালাতে হবে এবং নারীদের জাগরণের জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন ডাক দিয়েছিলেন, তার পথ ধরে সুফিয়া কামাল ডাক দিয়েছেন, তার পথ ধরে এখনো আমরা বাংলাদেশ মহিলা পরিষদ, ওই আমাদের যারা পূর্বসূরি, সেই লিগেসিটা কিন্তু আমরা বহন করে চলেছি। আমরা বাহ, তাদের ভুলতে চাই না, তাদের পথ ধরেই আমরা সামনের দিকে চলবো অবিরাম। অনেক অনেক ধন্যবাদ। তিনজনই আমাদেরকে এসে ভীষণ আলোকিত করলেন, আমার ভীষণ আড্ডা দিয়ে ভালো লাগলো। ধন্যবাদ তিনজনকে। ধন্যবাদ আপনাকেও। সবাই সব কলাকুশলীদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের যারাই বন্ধুরা আছেন তারা অবশ্যই আজকের জায়গা থেকে, আমাদের আজকের আড্ডা থেকে আমরা আজকে যা নিয়ে কথা বললাম তা থেকে কিছু জেনেছেন, আপনাদের ভেতরে অনুপ্রেরণা জেগেছে এবং জেগে ওঠার যে একটা প্রবণতা নারীদের ভেতরে থাকলেও তারা খুব একটা সেটা নিয়ে কাজ করতে পারেন না, সেই বাধা ডিঙোবার একটা সাহস অবশ্যই পেয়েছেন। আপনাদের সবাইকে আমরা বলবো যাতে আপনারা জেগে উঠতে পারেন এবং একটি সুন্দর সমাজ গঠনে নারীরা যাতে তীব্র ভূমিকা রাখতে পারে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।